সাজে সন্ধ্যা, পশ্চিম আকাশে সূর্য ঢলে গিয়েছে অনেকক্ষণ আগেই। চারিপাশে আধার ঘনিয়ে এসেছে। ঝিঝি পোকার গুনগুন করা আওয়াজ ভেসে আসছে বাড়ির পেছনে থাকা জঙ্গল থেকে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে রোয়াত আর সাদমান, দুজনের হাতেই কফির মগ। পাশেই রজনী দাঁড়িয়ে আছে। সাদমান কফি খাচ্ছে আর আর চোখে রজনীকে দেখছে। আকস্মিক নিচে চোখ যেতেই জবাকে দেখতে পেয়ে সাদমান বলে ওঠে, রোয়াত শোনো। রোয়াত কফির মগে চুমুক বসিয়ে দিয়ে বলে, ভাইয়া বলুন। তুমি তো ইতিমধ্যে জবাকে জেনে গিয়েছো তাই না? হ্যাঁ, ওনার ফুপির মেয়ে। দেখেছো সামনাসামনি? না, মনে হয়। শোনো, মেয়েটার থেকে সাবধানে থাকবা, আর ব্রোকেও সাবধানে রাখবা। রজনী ভুরু কুচকে বলো, কেন? আসলে ব্রোকে জবা পছন্দ করত। রোয়াত তখন ফট করে প্রশ্ন করে বসে, আর উনি? ব্রো পছন্দ করতো না জবাকে। কেন? সেটা তো ব্রোই ভালো বলতে পারবে। তবে সাবধানে থেকো। ভয় দেখান কেন ভাই? উনি তো আর পছন্দ করেন না। তাতে কি, জবা তো করে। ব্রোয়ের দিকে নজর দিবে। ও খুব একটা ভালো মস্তিষ্কের না। রোয়াত শক্ত মুখ করে বলল, চোখ উপড়ে ফেলে দিব আমার উনির দিকে তাকিয়ে স্যাঁচরামিপনা করলে। তা করো, মানা নেই। হেল্পিং ম্যান হিসাবে কাউকে লাগলে আমায় নিও। এখন চলো, বসি গিয়ে। বাড়ির ছাদে মাদুর পেতে বসে পড়ল সাফায়েত, রোয়াত, সানজিদা, নাইমুর, সাদমান, রজনী, রুনা আর রুনার বড় ভাই মৃদুল। মৃদুল গ্রামীণ ব্যাংকে জব করে। মাদুরের মাঝখানে জ্বলছে হারিকেন। হারিকেনের রশ্মিতে আলোকিত হয়েছে বসে থাকা জায়গাটুকু। সাফায়েত ফোনটা স্ক্রল করছে। সেটা দেখে সাদমান ফোনটা থাবা দিয়ে কেড়ে নিয়ে বলল, উফ ব্রো, ফোন পরে টেপো। চলো আগে ট্রুথ ডেয়ার খেলি। আজকের আকাশটা জোস জোস, একটা ফিলিংস আছে। সাফায়েত মুখটা গম্ভীর করে বলো, না, এসব খেলাটেলা খেলবো না, তোরা খেল। সাফায়েত উঠে চলে আসতে চাইলে রুয়াদ ফিসফিস করে বলো, খেলুন না, নাকি ভয় পান এসব ট্রুথ ডেয়ারে? সাফায়েত তাকালো রুয়াতের দিকে, ফের বসে বলো, সাফায়েত ইমতিয়াজ নোয়াস কোনো কিছুতেই ভয় পায় না, ওকে? তাহলে খেলুন। সাফায়েত সাদমানের দিকে তাকিয়ে বলে, শুরু কর খেলা। সাদমান রুনার মাথার চুলটা টেনে দিয়ে বলে, এই পিচ্ছি, যা তো, একটা পানির বোতল নিয়ে আয় তো। রুনা দৌড় দিয়ে ছাদ থেকে নেমে একটা বোতল নিয়ে আসলো। সাদমান হারিকেনটা এক সাইডে রেখে সবার দিকে চেয়ে বলল, রেডি সবাই? ঘোরালাম তাহলে বোতলটা। নাইমুর তাড়া দিয়ে বলল, বেটা, ঘোরা বোতলটা। সাদমান ঘোরাতে নেবে এ বোতলটা। এমন সময় জবা এসে বলল, আমাকে ছাড়াই খেলা শুরু করতে চাইছো সাদমান? সাদমান তাকালো সামনে। লাল কালারের সালোয়ার কামিজ পরা জবা দাঁড়িয়ে আছে। সাদমান সাফায়েতের দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল, আরে হ্যাঁ জবা, আসো বসো, খেয়ালই নেই তোমাকে বলতে। জবা মুচকি হেসে এগিয়ে এসে বলে, কোথায় বসবো? সাদমান সাফায়েতের দিকে ঘেঁষে বসে সাইডে বসতে বলবে, তার আগেই জবা সাফায়েতের পাশে বসে পড়ল। রুয়াত আর জবার মাঝখানে হচ্ছে সাফায়েত। সাফায়েত রাগী চোখে তাকালো সাদমানের দিকে। সাদমান স্মিত হাসলো। রুয়াত এতক্ষণ বুঝে গেল এই মেয়েটাই হচ্ছে জবা। এর সাথেই তো সাফায়েতের বিয়ের কথা শুনেছিল। সত্যি মেয়েটা অনেক সুন্দর, কিন্তু তার স্বামীর পাশে বসেছে, এটা তার ভালো লাগছে না রুয়াতের। সেই জন্য রুয়াত উঠে দাঁড়ালো। সবাই রুয়াতের দিকে তাকালো। সাদমান বলে উঠল, কি হয়েছে, উঠলে কেন? রুয়াত সাদমানের কথার কোনো উত্তর না দিয়েই সাফায়েতের দিকে তাকিয়ে বলে, এই, আপনি আমার জায়গায় বসুন তো, আমি আপনার জায়গায় বসবো। সাফায়েত বেশ বুঝলো বউ তার জেলাস হচ্ছে, পাশে জবা বসায়। বউয়ের বাধ্য স্বামীর মতো বউয়ের জায়গায় বসলো, আর রুয়াত সাফায়েতের জায়গায় বসলো। সাদমান বোতলটা ঘোরালো। প্রথমে গিয়ে থামলো সাফায়েতের দিকে। রুয়াত উৎফুল্ল হলো, আগ্রহ নিয়ে তাকালো সাফায়েত ট্রুথ নিবে নাকি ডেয়ার নিবে সেটা শোনার জন্য। সাদমান জিজ্ঞাসা করতে সাফায়েত ট্রুথ নিবে বলে জানায়। রুয়াত মুখ খুলে প্রশ্ন করতেই রুয়াতের মুখের কথা কেড়ে নিয়ে জবা বলে ওঠে, তোমার লাইফে প্রথম ভালোবাসার মানুষটি কে? রুয়াত তাকালো জবা আর সাফায়েতের মুখের দিকে। সাফায়েত কি বলবে সেটা শোনার জন্য অপেক্ষায় আছে। তার জীবনের প্রথম ভালোবাসা, আবার এই জবা টবা না তো? যদি হয়েও থাকে, আর সেটা যদি সাফায়েতের মুখে বলে,
আজ তাহলে রুয়াদ সাফায়েতের এই জবাকে ছাদ থেকে একেবারে ফেলে দিবে। জবার মুখে হাসি ঝুলছে। সাফায়েত জবার মুখে ঝামা ঘষা দিয়ে বলল, আমার মা। জবার মুখের হাসি গায়েব হয়ে গেল। তৎক্ষণাৎই বলে উঠল, আমি সেই ভালোবাসার কথা বলিনি। আমি তো। সাদমানের হাসি পেল জবার চুপসে যাওয়া মুখটা দেখে। বোতলটা ফের ঘোরাতে ঘোরাতে বলল, একবারে এত প্রশ্ন করা যাবে না জবা। তুমি তো আগে বলে দাওনি কেন কেমন ভালোবাসা। আর এখন হবে না। সাদমান বোতলটা ঘোরালে এবার গিয়ে থামে নাইমুরের কাছে গিয়ে। নাইমুর ডেয়ার নিল। সাদমান বলে উঠল, তোমার গলার কণ্ঠ অনেক দারুণ, একটা গান শোনাও। নাইমুর চুলগুলো পেছনের দিকে ঠেলে নিয়ে বলল, গিটার পাওয়া যাবে? মৃদুল বলল, আমার আছে। রুনা, নিয়ে আয় তো রুম থেকে। রুনা ফের উঠে রুম থেকে গিটারটা নিয়ে আসলো। নাইমুর গিটারটা নিয়ে সুর তুলল। তারপর সানজিদার দিকে তাকিয়ে গেয়ে উঠল, তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই। কোনো হুডু তোলা রিকশায় এক মুঠো প্রেম এড়িয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধা নাই। অচেনা গলিতে এক শহর ভালোবাসা দিতে চাই এই নরম বিকেলে। মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে ভয়, ভালোবাসতে চাই দ্বিধার আধারে। আমি খুব সাধারণ সাদামাটা একজন, মরতে পারি বাঁচতে শিখি না দ্বিধা ছাড়াই। থেমে পড়ল নাইমুর। সাদমান গিটারটা ছিনিয়ে নিয়ে বলল, বুঝে গেছি কাকে উদ্দেশ্য করে গানটা গেয়েছো নাইমুর ব্রো। তার এলোমেলো চুল, সাদা মন, তোমার শূন্য পকেটেও পাশে থাকবে সে। নাইমুর হাসল। সানজিদা লজ্জা মাখা মুখ নিয়ে অন্যদিকে ঘুরল। বাড়ির সবাই জানে নাইমুর আর সানজিদার প্রণয়ের কথা। মাস কয়েক হলো দুজনে প্রণয়ে আবদ্ধ হয়েছে। নাইমুর বেশি দেরি করবে না এই মেয়েটাকে বউ করে নিয়ে যেতে, শুধু ঢাকায় ফেরার অপেক্ষা। রুয়াত এবার বোতলটা নিয়ে ঘোরালো, আর ভাগ্যক্রমে বোতলটা গিয়ে জবার কাছে থামলো। রুয়াত জিজ্ঞাসা করলো, ট্রুথ অর ডেয়ার? জবা সাহসিকতার সহিত বলল, ডেয়ার। ওকে, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসেন, এক মগ, খেয়ে পুষায়নি। জবা অবাকের সুরে বলে, কি, কানে শোনেননি? আমি তো হিন্দি বা ইংলিশ বলিনি, খাঁটি বাংলা বলেছি। আমি পারবো না এটা। তাহলে খেলা থেকে আউট আপনি, রুমে গিয়ে ঘুমান। অপমানে জবার মুখটা থমথমে হয়ে গেল, তবুও বসে রইল। সাদমান ডেয়ারটা পূরণ করতে না দেখে বলল, যাও জবা, ডেয়ার নিয়েছো, পূরণ তো করতেই হবে। জবা চলে গেল রান্নাঘরে, 2 মগ কফি বানিয়ে নিয়ে আসলো। রুয়াত ভুরু কুচকালো 2 মগ কফি দেখে। রুয়াত নিজেরটা নিয়ে জবার কাহিনী দেখতে লাগলো। জবা চলে গেল রান্নাঘরে, 2 মগ কফি বানিয়ে নিয়ে আসলো। রুয়াত ভুরু কুচকালো 2 মগ কফি দেখে। রুয়াত নিজেরটা নিয়ে জবার কাহিনী দেখতে লাগলো। জবা সাফায়েতের দিকে আরেক মগ বাড়িয়ে দিলে রুয়াত সেটাও নিয়ে নেয়। জবা রেগে বলে, সাপুরটা তুমি নিচ্ছ কেন? রুয়াত ভুরু কুচকে বলল, হোয়াট সাপু? কল হিম সাফায়েত। আমার বর আমার হাতের কফি ছাড়া অন্য কারোর হাতের কফি খায় না, আর ওনার জন্য কফি আনতে বলা হয়নি। কথাটা বলে রুয়াত কফির মগে চুমুক বসিয়ে আর খেতে পারলো না। চিনিও দিয়েছে আবার নুনও দিয়েছে কফিতে। এটা কফি নাকি অন্য কিছু বুঝতে পারলো না রুয়াত। সাদমান ফের বোতল ঘুরালে বোতলটা রুয়াতের সামনে এসে থামে। রুয়াত ট্রুথ নেয়। সাদমান জিজ্ঞাসা করে, ব্রোকে নিয়ে তোমার অনুভূতি কেমন রুয়াত? রুয়াত সাফায়েতের বাহু জড়িয়ে ধরে টেনে টেনে সুরে বলে, দারুণ। দোয়া করবেন আমার অনুভূতিতে যেন কোনো শাকচুন্নি নজর না লাগায়। কথাটা জবাকে ঠ্যাস মেরে বলল রুয়াত। তারপর বোতল ঘোরাতেই বোতলটা গিয়ে ঠেকলো সাদমানের কাছে। সাদমান ট্রুথ নিল। নাইমুর বলল, কারে ভালোবাসিস সেটা বল। সাদমান আর চোখে রজনীর দিকে তাকিয়ে বলল, সত্যিটা বলবো? বেটা, ট্রুথ নিছিস কি মিথ্যা বলার জন্য নাকি? ওকে, তাহলে ট্রুথ ট্রাই করছি। রুয়াতের বোনকে তোমরা তো সবাই চেনো তাই না? রুয়াত ভুরু কুচকালো। নাইমুর রজনীর দিকে তাকিয়ে বলল, রজনী? সাদমান বলল, মিস সিনিয়র। ওনাকে ভালোবাসিস তুই? রজনী তড়িৎ গতিতে তাকালো সাদমানের দিকে। সাদমানের মুখে লেগে আছে হাসি। সাদমান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলছে। রজনী সহসা বসা থেকে উঠে দাঁড়ালো। রুয়াতের দিকে তাকিয়ে বলল, রুয়াত, আমি আসছি। অনেক হয়েছে, আর মেডিসিন খেয়ে আমাকে ঘুমাতে হবে। রজনী চলে গেল। সাদমান হাই তুলতে তুলতে বলল,
তোমার বোন পালিয়ে গেল রুয়াত, বোঝাবে না ওকে? দেবরের কষ্টটা একটু বোঝো। রুয়াত কি বলবে বুঝতে পারলো না। সাদমানকে বলে দেওয়া উচিত রজনীর ব্যাপারে সব কথা, তারপর হয়তো এমন করবে না তার বোনকে নিয়ে। রুয়াত ফোনে সময় দেখে নিল, তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে সাফায়াতের দিকে তাকিয়ে বলল, আমি রুমে গেলাম। রুয়াত চলে গেল। মৃদুলেরও সকালে অফিসে যেতে হবে দেখে সেও চলে গেল। রুয়াত মধ্য সিঁড়িতে এসে বসে সাফায়াতকে মেসেজ পাঠালো, কি হলো, আপনি আসছেন না কেন? সাফায়াত টাইপ করলো, কেন? কেন মানে কি? আমি চলে আসার পরও আপনি ওখানে বসে কেন? হ্যাঁ, আপনার উচিত ছিল আমার পেছনে পেছনে চলে আসা। আচ্ছা রুমে যাও, আসতেছি। আমি সিঁড়িতে বসে আছি, তাড়াতাড়ি আসেন। সাফায়াত তপ্ত শ্বাস ফেলে বসা থেকে উঠে চলে আসলো। সিঁড়িতে রুয়াতকে বসে থাকতে দেখে বলল, এবার ওঠো। রুয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। পেছনে তাকাতেই দেখে জবা হন্তদন্ত হয়ে আসছে। রুয়াত সিঁড়ি থেকে নামার সময় ইচ্ছে করেই উষ্ঠা খেয়ে পড়ে যেতে নিলে সাফায়েত ধরে ফেলে। ধরে ফেলার জন্য রুয়াত মনে মনে সাফায়েতকে হাজারটা গালি দেয়। তার কেন ধরতে হবে? সে কি ধরে ফেলার জন্য পড়ে যাওয়ার অ্যাক্টিং করছে নাকি? সাফায়েত রুয়াতকে সোজা করে দাঁড় করিয়ে বলে, সাবধানে হাঁটতে পারো না? রুয়াত পাটা খোঁড়ার মতো করে মন খারাপ করে বলল, পা দুটো ভীষণ ব্যথা করছে সাফু, একটু রুম অব্দি নিয়ে চলুন না কোলে করে। সাফায়েত ভুরু কুচকালো, সন্দিহান হয়ে বলল, সত্যি পা ব্যথা করছে? কিন্তু পড়ার আগেই তো আমি ধরে ফেললাম। সাফায়েত এখনো জবাকে খেয়াল করেনি। রুয়াত বলল, আমি কি মিথ্যা বলি? সত্যি ব্যথা করছে। ধরে ফেলেছেন তো কি হয়েছে? ধরে ফেলে কি ব্যথা পাওয়া যায় না? সাফায়েত তর্ক না করে রুয়াতকে পাজা কোলে নিয়ে রুমে চলে আসলো। জবা রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, তোমাকে আমি দেখে নেব রুয়াত। আমাকে রাগাতে চাইছো? তুমি চেনো না আমাকে। আমার জিনিসের উপর নিজের অধিকার স্থাপিত করছো, এর ফল তো তোমাকে ভোগ করতেই হবে। সাদমান জবাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আরে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে কেন? এক সাইডে দাঁড়াও, যেতে দাও। জবা সরে দাঁড়ালো। সাদমান রোমনাকে নিয়ে নিচে নামলো। ছাদে কেবল রইল সানজিদা আর নাইমুর। সানজিদা ছাদ থেকে নামার জন্য উদ্যত হলেই নাইমুর বলে ওঠে, আসার পর থেকে কথা বলছো না কেন সানজু? 4 দিন পর মানুষটার মুখে সানজু নামটা শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। পিছু ফিরে বলল, আপনি বলেছেন কথা আমার সাথে, আমি কেন যেচে আগে কথা বলবো? এই যে বলছি তো আগ বাড়িয়ে, আমিও তো কথা বলতেছি। চলে যাচ্ছ কেন তাহলে? পাশে এসে বসো। ঘুমাবো না? একটু পরে না হয় ঘুমিও। সানজিদা এগিয়ে আসলো। সে ঢের জানে কেন পাশে বসতে বলছে তাকে। সানজিদা নাইমুরের পাশে বসে বলল, বসলাম। পাক্কা 5 মিনিট পাবেন তাকিয়ে থাকার জন্য। নাইমুর হাসলো। 5 মিনিট মৌন ব্রত পালন করে সানজিদাকে 2 চোখ ভরে দেখলো। পরিশেষে কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, ধন্যবাদ সানজু, আমার জীবনে ভালোবাসা হয়ে আসার জন্য। ভালোবাসি। সানজিদা মুচকি হেসে বলল, ভালোবাসায় ভালোবাসি আপনাকে। সাফায়েত রুয়াতকে নিয়ে সোজা রুমে ঢুকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, কই ব্যথা পাইছো বলো, আমি মলম লাগিয়ে দেই। কথাটা বলে সাফায়েত ড্রয়ারে খুঁজতে লাগলো। রুয়াত বিছানায় শুয়ে বলে, আপাতত ব্যথা নেই, সকাল হলে আবার ব্যথা শুরু হবে পায়ে, সাথে মাথারও। এখন শান্তি লাগছে। সাফায়েত বুঝলো না রুয়াতের কথার কোনো মানে। একটু আগেই বললো ব্যথা করছে পা, আর এখন বলছে ব্যথা নেই। পিনপিনে নীরবতা বাড়ি জুড়ে, সবাই ঘুমে বিভোর। শুধু ঘুমন্ত নেই রোয়াত আর সাফায়েত। তারা বেরিয়েছে এই 7 সকালে গ্রামের রাস্তায়। গ্রামের স্নিগ্ধ সকালটা একান্তভাবে উপভোগ করছে তারা। রোয়াতের পরনে নেভি ব্লু কালারের সালোয়ার কামিজ, আর সাফায়েতের শরীরে টিয়া রঙের শার্ট। রুয়াত সাফায়াতের হাত ধরে হেঁটে চলেছে গ্রামের এই আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে। 2-1 জনের দেখা মিলছে চলন্ত রাস্তায়। সাফায়েত চেনা কাউকে দেখলে হাসি মুখে কুশলাদি করছে আর রুয়াতের পরিচয় জানাচ্ছে। পাশের রাস্তা দিয়ে সাফায়েত তার ফুপাকে হাত ভর্তি বাজারের ব্যাগ নিয়ে হেঁটে আসতে দেখলো। জবার বাবা শফিকুল সাফায়েতের দিকে এগিয়ে এসে বলল, আরে সাফু, বৌমারে নিয়ে এইখানে কেন? একটু ঘুরতে বের হলাম ফুপা। আপনি তো এত সকালে বাজারে গিয়েছিলেন নাকি? হ্যাঁ,
আসলে জবারে আজ দেখতে আইবো তো ছেলে বাড়ির থেকে, তো ভালো মন্দ বাজার করে নিয়ে আসলাম আর কি। ও, ছেলে কি করে? তোমার মতোই স্কুলের মাস্টার, সরকারি স্কুলের। ভালোই তো, ছেলে ভালো হলে দিয়ে দিয়েন। হ, এখন আসি, তাড়াতাড়ি আইয়া পড়িও বাড়ি, আমি চললাম। রোয়াদ চুপচাপ এতক্ষণ কথাগুলো শুনলো। হেঁটে কিছুটা দূরে আসতেই একটা খোলা বিস্তর মাঠ দেখা মিলল। পুরো মাঠে ঘাসে বিস্তৃত। সাফায়েত রোয়াদকে নিয়ে এই মাঠে বসলো। রোয়াদ ভুরু কুচকে বলল, আপনার কি খারাপ লাগতেছে? সাফায়েত বলল, খারাপ লাগবে কেন? না মানে, এই জবার বিয়ে হবে শুনে, খুশির খবর শুনে খারাপ লাগতে যাবে কেন? তার মানে আপনি খুশি? অবশ্যই খুশি। কেন? আশ্চর্য, বিয়ের খবর শুনলে কে না খুশি হয়? আমি তো শুনেছিলাম জবা আপনাকে পছন্দ করতো। হ্যাঁ তো, আপনি করেননি কেন পছন্দ? ভালো লাগেনি তাই। ভালো কেন লাগেনি? সাফায়েত হতাশার শ্বাস ফেলল। সেটা মনই ভালো বলতে পারবে, তাকে জিজ্ঞাসা করো। আমাকে আর করো না জিজ্ঞেস। তুমি ভীষণ জেলাস মেয়ে। এত জেলাস হও কেন জবাকে দেখলে? হ্যাঁ, আমাদের বিয়ে হয়ে গেছে, ওর পছন্দ করায় আর না করায় কিছুই যায় আসে না। আমি তো তোমার নামেই দলিল করা, তবুও মিছে রাগ করো। রোয়াত মুখ বাঁকালো। সাফায়েত সেটা দেখে বলল, মুখ বাঁকাবা না রোয়াত, ভালো দেখায় না। কি ভালো দেখায় তাহলে বলেন? বলবো? বলেন। এখানেই? হুম। ওকে, তাহলে বলছি, খারাপভাবে নিও না। আচ্ছা বলেন। যখন গোসল শেষ করে ওড়না ছাড়া মাথায় টাওয়েল জড়িয়ে ওয়াশরুম থেকে বের হও, তখন এত হট লাগে তোমায়, যা বলার বাহিরে। রুয়াত মাথাটা ঝুঁকিয়ে বেঁকিয়ে বলে, আপনি তখন তাকায় থাকেন আমার দিকে? তাকাতে না চাইলেও তো চোখ চলে যায়, অস্বস্তি হয় আপনার? মজার ছলে বলল রুয়াদ। সাফায়েত রুয়াদকে দেখতে দেখতে বলে, হওয়াটাই স্বাভাবিক না? আফটার অল, আই অ্যাম এ স্ট্রং ইয়াং ম্যান, আই অ্যাম অলরেডি ফিলিং হর্নি। রুয়াদ লজ্জা পেল। কথাটা শুনে ভালোই লাগলো। রুয়াদ তো চাইছিল রসকসহীন কাঠখোট্টা মানুষটা তার প্রতি আকর্ষিত হোক। রুয়াদ চোখ টিপে নিয়ে বলল, এখন থেকে আর রুমে তাহলে ওড়নাই নিব না। সাফায়েত বাঁকা হাসলো। সাথে জামাটা না থাকলেও চলবে, তাহলে আমাকে কষ্ট করে খোলার জন্য অযথা টাইম ওয়েস্ট করতে হবে না। রোয়াত এবার কেসে উঠল। ও তো ভেবেছিল সাফায়েত মানা করবে, কিন্তু এই লোক তো কয়েক ধাপ এগিয়ে। চলুন বাসায় যাওয়া যাক। সাফায়েত রোয়াতকে রাগানোর জন্য বলল, কেন, তর সইছে না বুঝি? এখনই করার জন্য বাসায় যেতে চাইছো? এখন করলে তো ফিল আসবে না, রাত হোক, গভীর রাতে কাছে টানলে ফিল পাবা। রুয়াত রেগে তাকালো। আর একবার এইভাবে বলবেন তো মাথার চুলগুলো সব টেনে ফেলবো, অসভ্য পুরুষ। না করেও না ধরেও অসভ্য বলতে পারো না আমায়? উঠবেন আপনি, নাকি আমি একাই হাঁটা ধরবো? সাফায়েত উঠে দাঁড়ালো। রুয়াতের হাত ধরেই হাঁটা ধরলো। জবা সকাল থেকেই রেগে রয়েছে। তার মা বাবা তাকে না জানিয়েই বিয়ের বন্দোবস্ত করতেছে। বিয়েটা ভাঙার জন্য জবা উঠোনে পায়চারি করছে। হঠাৎ সদর দরজায় চোখ যেতেই সাফায়েত আর রুয়াতকে একসাথে দেখে রাগটা তার তরতর করে আরো বেড়ে গেল। রুয়াত জবার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য সাফায়েতকে টেনে জবার সামনে দাঁড়িয়ে বলল, আগাম বিয়ের জন্য শুভেচ্ছা রইল তোমার আপু। আর আমি আর সাপু তো মনে হয় থাকবো না বিয়েতে, তবুও মন থেকে আমি আর সাপু দোয়া করি তুমি বিয়ে করে তারপর সুখী হও। তার আগে আর সুখী হইও না। জবা দাঁতে দাঁত চেপে কথাটা হজম করে চলে যায়। রুয়াত দাঁত কেলিয়ে সাফায়েতের দিকে তাকায়। সাফায়েত রুয়াতের দিকে তাকিয়ে আছে। দেখলেন, আপনাকে একতরফা পছন্দ করা এক্স কেমন রেগে গেল। তুমি কি চুলোচুলি করতে চাও নাকি তার সাথে? মোটেও না। তবে আপনার সাথে আমাকে দেখলে ও রেগে উঠবে কেন? ওর ওই রাগটাকে আমি আরো বাড়িয়ে দিব। এখন চলুন রুমে। বিকেলের দিকে জবাকে দেখতে আসলো পাত্রপক্ষ। জবা যাবে না পাত্রপক্ষের সামনে, সেজন্য জবার মা এসেছে রুয়াতের কাছে। বাড়ির বউ হিসাবে তো তারই থাকার কথা পাশে। রুয়াত সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে জবার রুমে আসলো। জবা নীল রঙের জামদানি শাড়ি পরেছে। পাশেই আছে শরবতের আর মিষ্টির ট্রেটা। রুয়াত সেটা হাতে নিয়ে জবার সামনে ধরে বলে,
তুমি কি আইবুড়ো থাকার ভাবনা নিয়ে বসে আছো নাকি, নাকি ছ্যাঁকা খেয়ে দেবদাস হবে ভাবছো? কোনটা? এই, তুমি যাবে আমার রুম থেকে। রুয়াদ জবার কথাকে পাত্তা দিল না। হাতের ট্রেটা জোর করে জবার হাতে ঠেসে দিয়ে বলে, এটা নাও, আর চুপচাপ ওখানে গিয়ে বসো। তোমার এই দেখাদেখির চক্করে আমার জামাইয়ের সাথে আমার একান্তভাবে সময় কাটাতে দিচ্ছ না। তাড়াতাড়ি গিয়ে বসো। জবার মা চলে আসলো। মেয়েকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রেগে গিয়ে বলল, মায়ের কতগুলো খাবি নাকি চুপচাপ যাবি, কোনটা বল? জবা রেগে তাকালো রুয়াতের দিকে। রুয়াত হাসছে। মাকে ভীষণ ভয় পায় জবা। এখন না গেলে সত্যি সত্যি রুয়াতের সামনেই পিটানি দিবে। ট্রেটা হাতে নিয়ে চলে গেল। রুয়াত উঠোনে চলে আসলো। রজনী দাঁড়িয়ে আছে বেলি গাছের নিচে। সাদমান বেলকনি থেকে দেখে চলেছে রজনীকে। রুয়াত দেখলো সেই সব, তাই সোজা চলে গেল সাদমানের কাছে। দরজায় টোকা দিয়ে বলল, ভাইয়া আসবো? সাদমান বেলকনি থেকে রুমে আসতে আসতে বলল, হারে রুয়াত যে, আসো। রুয়াত ভেতরে ঢুকলো। ফ্রি আছেন? কিছু বলবে? হ্যাঁ, বলো। আপুকে কি সত্যি ভালোবাসেন? এতদিনে কি কিছুই বোঝনি? অনেক কিছুই তো বুঝে নিয়েছি ভাইয়া, তবে একটা কথা বলতে চাই। পুরুষ মানুষ বিয়ে কেন করে জানেন? অবশ্যই জানি, নিজের একাকিত্বকে দূরে সরাতে, ভরসা বিশ্বাসযোগ্য একটা নিজের মানুষ পেতে, হাসি খুশি দুঃখগুলো ভাগ করে নিতে, কিছুটা শারীরিক চাহিদাও আছে সেটা করতে, সবার ঊর্ধ্বে সুন্দর একটা সংসার পাততে। বুঝলাম। আচ্ছা, একটা পুরুষের কাছে সবচেয়ে সুখকর ডাক কোনটা? সাদমান চোখ বুজে নিল এবার। ভেসে উঠল ফুটফুটে তার আর রজনীর অংশে এক নরম তুলতুলে ছোট্ট মুখশ্রী, বাবা ডাক। সেটাই যদি কখনো শুনতে না পান তাহলে কেমন হবে? সহসা চোখ মেলে তাকালো সাদমান। কেন শুনবে না বাবা ডাক? খোলামেলা বলছি, আমার আপাই সন্তান জন্ম দিতে অক্ষম। আপনি নিশ্চয়ই চাইবেন না এমন একটা মেয়েকে সঙ্গী করতে, তাই বলে দিলাম। এবার যা করবেন ভেবে চিন্তে করবেন। সাদমান রুমের জানালা দিয়ে তাকালো বেলি গাছের নিচে দাঁড়িয়ে থাকা রজনীর দিকে। কি আশ্চর্য! সব অপূর্ণতা কি এই মেয়েটাকে ঘিরেই পাঠিয়েছে উপরওয়ালা? আচ্ছা, মেয়েটা এত অপূর্ণতা কিভাবে বয়ে বেড়াচ্ছে? কষ্ট হয় না? অবশ্যই হয়। এই জন্যই বুঝি মাঝে মাঝে নিজের এমন ক্ষতি করে বসে। বাচ্চা দিতে পারবে না? বিজ্ঞান তো অনেক দূর এগিয়ে গিয়েছে, নিশ্চয়ই কোনো সলিউশন বের করবে তারা। আমেরিকা নিয়ে যাবে সে রজনীকে, সর্বোচ্চ চিকিৎসা করাবে। যদি ফেলও হয় তাহলে টেস্ট টিউব পদ্ধতি অনুসরণ করবে। এই মডার্ন যুগে এসে জাস্ট বাচ্চা জন্ম দিতে পারবে না শুনে ভালোবাসাটা অস্বীকার করার মতো ছেলে এই সাদমান না। বাহিরের দেশে বেড়ে উঠেছে, পড়াশোনা করেছে। তোমার কি ধারণা রুয়াত, এটা শোনার পর আমার ভালোবাসাকে অস্বীকার করব আমি? করতেও তো পারেন। যেখানে বিয়ের পর সন্তান জন্ম দিতে অক্ষম হওয়ায় নফিল আপাকে ডিভোর্স দিয়ে সবকিছু অস্বীকার করেছিল, সেখানে আপনিও করবেন নিশ্চয়। আমি নওফিল না রুয়াত, আমি সাদমান। আর সাদমানরা জানে ভালোবাসাটা অস্বীকার করার মতো অনুভূতিটা কেমন হয়। যারা করে তারা তো কখনো ভালোই বাসেনি প্রকৃতপক্ষে। বিজ্ঞানের অনেক পদ্ধতি আছে বাচ্চা নেওয়ার, আর আমরা সেটাই অবলম্বন করব। তা না হলে কোনো এতিমখানা থেকে বাচ্চা অ্যাডাপ্ট করব। তুমি জাস্ট তোমার বোনকে বোঝাও, আমার বাবা মায়ের কাছে এইসব সমস্যা কোনো ম্যাটারই করে না। ওনারা বাহিরের দেশে থেকে অভ্যস্ত, সেখানে প্রতিনিয়ত এমন হচ্ছে। এসবের জন্য কখনো কেউ নিজেকে দায়ী মনে করে না। আমার মা এটা বুঝবে। তার মানে আপনি সব জেনেও এগোতে চাচ্ছেন? সাদমান এবার দীর্ঘশ্বাস ফেল। হ্যাঁ, আই নিড রজনী। আমার আপত্তি না থাকলে নিশ্চয়ই ওনারও আপত্তি থাকার কথা না? আপনি আবেগে ভেসে এসব বলছেন ভাইয়া। দুটো দিন ভাবুন, সময় নিন, তারপর সিদ্ধান্ত নিয়ে আমাকে জানান। আমি আসছি। রুয়াত চলে গেল। সাদমান ঠায় দাঁড়িয়ে রইল। তার মোটেও নিজের জন্য চিন্তা হচ্ছে না। তার কেন যেন মনে হচ্ছে সে বাচ্চা ছাড়াও কাটিয়ে দিতে পারবে রজনীকে পাশে পেলে। আচ্ছা, রজনী পারবে না সাদমানের হাতটা ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে? দুই টোনাটুনির সংসার পাতবে, স্বপ্নে দেখা সেই সংসারের মতো।
গোধূলির বিকেল, সূর্যের রশ্মি তেজস্বী কমে কোমলতা ছড়িয়েছে চতুর্দিকে। সাফায়েতের ছোট চাচি মরিয়ম উঠোনে বসে ছোট মেয়ে ময়নার মাথা থেকে উকুন আনছে। পাশেই বেলি ফুলের গাছের তলায় বসে দেখছে তা রজনী। মরিয়ম উকুন আনার সময় আর চোখে একটু পরপরই রজনীকে দেখছে। রজনীর চোখে পড়ল বিষয়টা। মরিয়ম বেগম হয়তো রজনীর সাথে কথা বলতে চাইছে, ইতস্তবোধ থেকে হয়তো বলতে পারছে না। সেজন্য রজনী নিজেই আগ বাড়িয়ে বলল, আপনার মেয়ে কিসে পড়াশোনা করে আন্টি? মরিয়ম বেগম সাথে সাথেই উত্তর দিল, 9-এ পড়ে। রজনী ময়নাকে জিজ্ঞাসা করলো, কোন গ্রুপে পড়ো বাচ্চা? ময়না রাগান্বিত হয়ে তাকালো। 9-এ পড়া মেয়েকে কেউ বাচ্চা বলে? রজনী হকচকিয়ে গেল ময়নার এমন চাহনি দেখে। আমি বাচ্চা না আন্টি। এই মেয়ের মাকে সে আন্টি বলল, আর এই মেয়ে তাকে পাল্টা আন্টি বলছে। রজনী মুচকি হেসেই বোঝানোর ছলে বলল, আপু হই আমি তোমার, বাচ্চা মেয়ে। ময়না মরিয়ম বেগমের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে বলল, আমাকে তাহলে বাচ্চা বলবেন না, আমি বাচ্চা না, ময়না কইবেন। রজনীও আচ্ছা বলল। রোয়াতকে নিচে নামতে দেখে বসা থেকে উঠে রোয়াতের কাছে চলে গেল। সাদমানও এসেছে পেছন পেছন। সাদমান এক পলক রজনীর দিকে তাকিয়ে রোয়াতকে বলল, আসছি তাহলে রোয়াত। রোয়াত মাথা কাত করলো। সাদমান চলে গেল। রজনী সাদমানের যাওয়ার দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছে? রোয়াত বোনের হাত ধরে বাড়ির বাইরে এসে বলে, বাজারে যাচ্ছে। কেন? কারণ আজ বারবিকিউ পার্টি হবে, সেজন্য যা যা লাগে সব আনতে গিয়েছে। ও আচ্ছা, তুমি যাবার সাথে? না থাক, ঘুরে আসো না, ভালো লাগবে। সাদমান ভাই, আপুকে নিয়ে যান না সাথে। চিৎকার করে ডাকলো সাদমানকে। সাদমান ডাক শুনে পেছনে ফিরল, তারপর এগিয়ে আসলো। রোয়াত রজনীকে ঠেলে দিয়ে বলল, যাও আপু। রজনী যাবে কি যাবে না দ্বিধাই দ্বন্দ্বে ভুগলো। সাদমান সেটা বুঝে বলল, আসুন রজনী। প্রথমে সাদমানের মুখ থেকে রজনী মিস সিনিয়রের বদলে রজনী শুনছে। কেমন একটা যেন হলো হৃদয়ে। সেটাকে পাত্তা না দিয়েই হাঁটা শুরু করলো। সাদমান রজনীর পায়ের সাথে পা মেলাতে হাঁটতে লাগলো। রোয়াত নির্নিমেষ চেয়ে থাকলো, যতক্ষণ দৃষ্টি সীমার বাহিরে না চলে যায় ততক্ষণ। সীমার বাহিরে চলে যেতেই রোয়াত ভেতরে আসলো। সর্বপ্রথম চোখ গেল জবা আর তার জবার মায়ের দিকে। জবেদা বেগমের দিকে তাকিয়ে রোয়াত জানতে চাইল, বিয়ে কি ঠিক হয়ে গেছে ফুপি? জবেদা বেগম খুশি মনে বলল, হ রোয়াত, সামনের মাসেই বিয়া। হো হো, দারুণ সুখবর তো। সেই খুশিতে আজ একটা ছোটখাটো আয়োজন তো করতেই হবে। তা তো করাই যায়। তা কও কি খাইবা? আমি রান্না করে দিব নিজ হাতে। আপনার ঝামেলা পোহাতে হবে না, সব ব্যবস্থা আমরাই করব। সাদমান ভাই বাজারে গেছে। কথাটা বলতে বলতেই রুয়াতের চোখ যায় সাফায়েতের দিকে। সে 2 তলার বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দিকেই। রুয়াত চোখ টিপ দিল। সাফায়েত সেটা দেখে মুচকি হাসলো। জবা রাগে ফুঁসতে ফুঁসতে প্রস্থান করলো। রুয়াত সেই দিকে তাকিয়ে বাঁকা হাসলো, তারপর সোজা বেলকনিতে চলে আসলো, যেখানে সাফায়েত দাঁড়িয়ে আছে। সাফায়েতের পাশে রুয়াতের উপস্থিতি টের পেয়ে ঘাড় বেঁকিয়ে ভাবুক হয়ে বলল, বউ, আজকাল একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ না? রুয়াত হাসলো সাফায়েতের কথা শুনে। সাফায়েতের গা ঘেঁষে দাঁড়িয়ে এক হাত সাফায়েতের বুকে রেখে বলে, দেখতে হবে না বউটা কার? আফটার অল সাফায়েত ইমতিয়াজ নোয়াশের বউ বলে কথা, তার বিপরীত তো হবে ওই। কথাটা খুব একটা মন্দ না, জানেন তো, চেষ্টা করেও সফল হই না। কিসে? এই যে আপনাকে এত ভাবি সিডিউস করার ট্রাই করছি, কিন্তু আপনি এখনো ঠিক আছেন কি করে বলুন তো দেখি। তাই এখন কি হুজুরের থেকে বশীকরণ শিখতে হবে, নাকি তাবিজ করাও শিখবো, কোনটা বলেন তো? সাফায়েত রুয়াতের গালটা টেনে নিয়ে বলে, খুব শখ বুঝি স্বামীর আদর পাওয়ার? রুয়াত দাঁতটা বের করে হেসে টানা সুরে বলে, অনেক ডিম তার আদর পাওয়া। লোকে এটা জানলে কি বলবে জানো? কি? জামাই পাগল মেয়ে। অবশ্যই আমি জামাই পাগল মেয়ে। জামাই ছাড়া জীবনে আছেই কি বিয়ের পর আর? এখন আপনারও উচিত বউ পাগল হওয়া। সাফায়েত রুয়াতের কোমর এক হাত দিয়ে জড়িয়ে কাছে টেনে একদম শরীরের সাথে মিশিয়ে নিয়ে মুখটা একদম রুয়াতের মুখের সামনে নিয়ে বলল, আজ রাতেই না হয় তোমার মনে বাসনাটা পূরণ করে দিব। রুয়াত উৎফুল্ল হয়ে বলল, সত্যি? তাহলে একটা চুমু খান আমার গালে।
সাফায়েত রুয়াতের কথা মতো গালে চুমু খেতে নিবে, এমন সময় জবা তার রুমের বেলকনি থেকে জোরে জোরে ডেকে উঠল ময়নাকে। সাফায়েত ঘাড় ঘোরালো। জবার দৃষ্টি তাদের দিকে। রুয়াতের ইচ্ছে করলো জবাকে বেলকনি থেকে ছুঁড়ে ফেলে দিতে। সে তার জামাইকে একটু রোমান্টিক হতে বলেছে, আর এই অসভ্য মেয়ে তাদের রোমান্টিকতায় পানি ঢেলে দিচ্ছে। রুয়াত সাফায়েতকে এখনো চুমু দিতে না দেখে রেগে দাঁতে দাঁত চেপে বলল, চুমুটা কি ওই বাড়ির বেলকুনি থাকা ওই চুন্নি মেয়েকে দিতে চান নাকি? সাফায়েত রুয়াতের কণ্ঠ শুনে বুঝে গেল মেয়েটা রেগে গেছে, তাই গালে চুমু খাওয়ার সাথে সাথে হালকা করে রুয়াতের ওষ্ঠ নিজের ওষ্ঠ স্পর্শ করলো। তারপর বেলকুনি থেকে রুমে আসতে আসতে বলল, তোমরা দুজন চোখের ইশারায় চুলোচুলি মারামারি করবে, আর আমি সাহেব হয়ে দেখব। ওকে। রুয়াত পাত্তা দিল না কথাটা। সে রুমে ঢুকে কোমর হাত দিয়ে বলল, এটা চুমু হলো? এভাবে চুমু খায় কেউ? তাহলে কিভাবে খাই শিখিয়ে দাও। শিখে নিচ্ছি, নেক্সট টাইম সেভাবেই খাবো। সেদিন রিসোর্টে কি খেলেন সেভাবে? অন্ধকারের জন্য ঠিক মনে নেই কিভাবে খেয়েছি। তোমার মনে থাকলে প্লিজ দেখিয়ে উপকার করো। রুয়াত সাফায়েতের দিকে তেড়ে আসলো। বসে থাকা সাফায়েতকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে তার উপর উঠে বসে বলল, একদম জানে মেরে ফেলবো বলে রাখলাম, বোঝেন না কিছু? উই কিস মি রাইট নাও। সাফায়েতের পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। এ কেমন বউ তার! সব মেয়ে লজ্জায় নিয়ে যায়, আর এই মেয়ে থ্রেড দিয়ে আদায় করে সব। সাফায়েত রুয়াতের গালে দুই হাত টেনে নিজের মুখের কাছে মুখ নিয়ে আসলো। তারপর ওষ্ঠ নিজের ওষ্ঠে ডুবিয়ে দিল। রুয়াত ভেসে গেল অনুভূতির জোয়ারে। স্বামীর ভালোবাসা মানেই তো এক স্বর্গীয় সুখ। অনেকক্ষণ হয়ে গেল, অথচ সাফায়েত ছাড়ছে না। রুয়াতের এবার দম যেন কেমন বন্ধ হয়ে আসছে। লোকটা ইচ্ছে করেই ছাড়ছে না, এটা রজনী পেয়ে রুয়াত ঠিকই বুঝতে পারলো। রুয়াত এবার মুখ নিজের থেকে সরিয়ে আনতে চাইলে সাফায়েত সরিয়ে নিতে দেয় না, আরো চেপে ধরে ঠোঁট। ব্যথায় চোখ মুখ কুঁচকে আসে রুয়াতের। রুয়াত ব্যথা সহ্য করতে না পেরে এবার সাফায়েতের বুকে খামচি বসিয়ে দেয়। মুখ দিয়ে শব্দ করছে যাতে করে সাফায়েত ছেড়ে দেয়, কিন্তু না, সাফায়েতের ছাড়ার কোনো লক্ষণই রুয়াত দেখতে পাচ্ছে না। তাই এবার সাফায়েতের মাথার চুলটা টেনে ধরলো। মিনিট কয়েক পর ছেড়ে দিল সাফায়েত রুয়াতকে। রুয়াত জোরে জোরে শ্বাস নিচ্ছে। চুমু খাওয়ার স্বাদ তার মিটে গেছে। ঠোঁটটা জ্বলে ওঠায় তড়িঘড়ি করে আয়নার সামনে দাঁড়ায়। ঠোঁট জোড়া লাল হয়ে গেছে, সাইড দিয়ে রক্ত বের হচ্ছে। রুয়াত ঠোঁটে হাত দিয়ে রাগ কান্না দুটোই একত্রে মিশিয়ে বলল, কি করলেন এটা? আমার ঠোঁটটা কেটে দিলেন তো অসভ্য পুরুষ! ইচ্ছে করে করছেন তাই না? এটা জানি তো। ইস, কি অবস্থা! এখন বাহিরে যাব কি করে? সাফায়েত এলোমেলো করে দেওয়া মাথার চুলগুলোতে হাত দিয়ে ঠিক করতে করতে বলে, ইডিয়েটের মতো এত নড়াচড়া করছিলে কেন? সাধে নড়াচড়া করছি, এতক্ষণ কেউ ধরে রাখে? তোমার না সহ্য ক্ষমতা অনেক, সেদিনে না বললা? এই সেই সহ্য ক্ষমতা? সামান্য ঠোঁটে পাওয়া ব্যথাটাই সহ্য করতে না পেরে কেঁদে দেওয়ার অবস্থা। আর সে কি না আস্ত আমিটাকে সামলাবে? আবার ওটাকে টানছেন কেন? কারণ ওটা এর চাইতেও কষ্টকর। রোয়াত টেবিল থেকে চিরুনিটা নিয়ে সাফায়েতের দিকে ছুঁড়ে মারে। সাফায়েত ক্যাচ করে ধরে নেয়, তারপর হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। সাফায়েত চিরুনিটা জায়গা মতো রেখে দেয়। সাদমান আর রজনী উঠছে রিকশায়। রিকশা চলছে। রজনী গ্রামের এই সুন্দর প্রকৃতিকে চোখ ভরে দেখছে, আর সাদমান চোখ ভরে দেখছে রজনীকে। সে পারবে, হ্যাঁ পারবে, বাবা ডাক না শুনেও এই মেয়েটাকে নিয়ে বাকিটা জীবন একসাথে পার করতে। তবে একার চাওয়ায় তো আর সেটা সম্ভব না। তার জন্য রজনীকেও তো রাজি করাতে হবে। রজনী শুনুন। রজনী তাকালো। হ্যাঁ বলুন। জীবনে কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায়? হয়তো যায়। তো আপনার জীবনে সেই দ্বিতীয় সুযোগ আসলে দেবেন? ভেবে দেখিনি তো কোনোদিন। আপনাকে যে সেদিন বললাম ভাবতে, ভাবেননি কেন? আর কতদিন অপেক্ষা করব? আপনি আমার পেছনেই কেন পড়ে আছেন সাদমান? পৃথিবীতে অনেক মেয়ে আছে, তাদের কাউকে কেন পছন্দ করলেন না? গুড কোশ্চেন। কাউকে মনের মতো লাগেনি, আর না কাউকে দেখে মনে ফিলিংসটা তৈরি হয়েছে। আমি কি তাহলে প্রথম? স্কুলে থাকাকালীন রিলেশন করেছিলাম, যা প্রায় সকলেই করে থাকে।
তবে বিয়ে শাদী করা নিয়ে আপনাকে নিয়েই ভেবেছি। প্লে বয় ছিলেন? না, আমাকে দেখে মনে হয় আমি প্লে বয়? সেভাবে খুঁটিয়ে কখনো দেখিনি। দেখেন না কেন, আজ থেকে আমাকে খুঁটিয়ে দেখবেন, আমাকে নিয়ে একটু ভাববেন, কেমন? ট্রাস্ট মি, আপনাকে অভিযোগ করার কোনো সুযোগ দিব না। আপনার হৃদয়ে জাস্ট একবার আমার প্রবেশ পথ তৈরি করে দিন। রজনী চুপ রইল। একসময় তো নওফিলও তো এমন কিছুই বলেছিল। কই, সে তো পারল না তার কথা রাখতে। মাঝপথে ভেঙে চুরে যাওয়া রজনীকে একা ফেলে চলে গিয়েছিল। তার প্রতি জমে থাকা অভিযোগ, রাগ, ঘৃণা সব মিলিয়ে হিমালয়ের সেই পর্বত কেউ পিছু ফেলে দিবে। পুরুষ মানুষ আজকাল অবিশ্বাস্য ব্যাপার। সেখানে অল্প দিনের চেনা এই ছেলেকে কি করে বিশ্বাস করবে সে? যখন জানতে পারবে সে সন্তান দিতে অক্ষম, তখন নিশ্চয় তার ভালোবাসা, ভালো লাগা এই মুহূর্ত আর থাকবে না। এক মুহূর্তে সব উবে যাবে কর্পূরের মতো করে। ঠকে যাওয়া নারীরা খুব সহজে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করে না। তাই রজনী কোনো জবাব দিল না। রিকশা থামতেই পাশ ফিরে দেখলো বাজারে এসে গেছে তারা। তাই রিকশা থেকে নামতে নামতে বলল, এটাই বোধ হয় বাজার। সাদমান অধীর আগ্রহে ছিল রজনীর থেকে কিছু একটা উত্তর পাওয়ার, অথচ রজনী অ্যাভয়েড করে গেল। সাদমান ভাঙা হৃদয় নিয়ে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে রজনীকে নিয়ে বাজারের ভেতরে ঢুকলো। প্রয়োজনীয় সব জিনিসগুলো কিনে ফুচকার স্টল দেখেই সাদমান জিজ্ঞাসা করলো রজনীকে ফুচকা খাবে কিনা। সব মেয়েই তো পছন্দ করে এইসব খাবার, অথচ রজনী না করলো, তার ফুচকা পছন্দ না। সাদমান ফের জিজ্ঞাসা করলো, তাহলে ভেলপুরি? এবার রজনী রাজি হলো। সাদমান দোকানদারকে 1 প্লেট ভেলপুরি দিতে বলল। দোকানদার 1 প্লেট ভেলপুরি রজনীর হাতে ধরিয়ে দিল। রজনী প্লেটটা হাতে নিয়ে মুখে তুলে নিতেই হাতে থাকা ফোনটা বেজে উঠল। সাদমান হাত বাড়িয়ে দিলে প্লেটটা ধরার জন্য। রজনী প্লেটটা সামনের হাতে তুলে দিল। তারপর ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যাঁ ডক্টর ওমর, বলুন। ওমর নামটা শুনেই সাদমানের কপালে আপনা আপনিই 2 ভাঁজ পড়ল। অপর পাশ থেকে কি বলল শোনা যাচ্ছে না, তবে রজনী বলল, আমি তো এখন গ্রামে, কবে ফিরবো তা তো জানি না, তবে হয়তো 27 তারিখের আগেই ফিরবো। যদি ফিরতে পারি তাহলে অবশ্যই আসবো। উপায় থেকে তারপর কিছু বলল রোমান। রজনী রিপ্লাই দিল, আমিও মিস করতেছি, খুব শীঘ্রই দেখা হবে। রজনী ফোনটা কেটে দিল। সাদমানের হাত থেকে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করলো। সাদমান আকাশ কুসুম ভাবতে লাগলো। খাওয়া শেষে বিল মিটিয়ে চলে আসলো। সন্ধ্যা হতেই ছাদে ফের পাটি বিছিয়ে বসলো সকলে। পাশেই বারবিকিউতে মাংস বসানো। নাইমুর রান্নার কাজে, সে বেশ ভালোই রান্না করতে পারে। রান্না নিয়ে সানজিদার কোনো প্যারা নেই। সামনেই ছোট টেবিলের ওপর নানান রকমের জুসের বোতলের বাহার। জবার উপস্থিতি একটুও ভালো লাগছে না রুয়াতের, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করছে। সাদমান জুস, কোল্ড ড্রিঙ্কস এর সাথে মহুয়াও এনেছে। সেইটা টেবিলের তলায় লুকিয়ে রেখেছে, কারণ এগুলো তারা ছেলেরা খাবে। বারবিকিউটা সম্পূর্ণ হতেই নাইমুন নিজেই সবাইকে সার্ভ করে দিল। সাথে 1 গ্লাস করে সবাইকে জুস, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। রুয়াত মাংসের চাইতে বেশি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বেশি, তাই অলরেডি ড্রিঙ্কসটা তার শেষের পথে। ময়না আর রুনার খাওয়া সবার আগেই শেষ। তারা আরো জুস, কোল্ড ড্রিঙ্কস খাবে। সাফায়েত তাই বলল, টেবিলের ওপরে রাখা আছে, নিয়ে নিতে। ময়না রুনা টেবিলের কাছে এসে জাস্ট একটা বোতল টেবিলের ওপর, সেজন্য ময়না রুনা ওই বোতলটা পুরোটাই নিয়ে চলে আসে। সাদমান আগে ভাগে খেয়ে একটা মহুয়ার বোতল নিয়ে সাইডে চলে এসেছে খেতে। হঠাৎই পকেট থেকে ফোনটা আসায় ফোন কলটা রিসিভ করে কানে নিতেই অপর পাশের ব্যক্তি কোনো কথা বুঝতে পারে না। নেটওয়ার্কের সমস্যা, তাই বোতলটা টেবিলের ওপরে রেখে অন্য পাশে চলে গেল। এদিকে রোয়া তো ড্রিঙ্কস ফুরিয়ে এসেছে, তাই ড্রিঙ্কস নেওয়ার জন্য বসা থেকে উঠে টেবিলের কাছে আসতেই দেখে টেবিলে একটা বোতল আছে। সেই জন্য সেই বোতলটা কাত করে গ্লাসে ঢেলে নিল কোল্ড ড্রিঙ্কস ভেবে মহুয়া। মুখে নিতেই অদ্ভুত একটা টেস্ট পেল রুয়াত, কিন্তু খাওয়ার পর বেশ ভালোই লাগলো। সেই জন্য বোতলে যেটুকু আছে সবটুকু খেয়ে নিল। তারপর নিজের জায়গায় এসে বসলো। সাদমান ফোনে কথা বলে ফের টেবিলের সামনে এসে মহুয়ার বোতলটা নিতে আসলে দেখে
বোতল নেই। সাইডে মৃদুলকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলো মৃদুল খেয়ে নিয়েছে, তাই সেখান থেকে চলে এসে পাটির ওপর এসে বসলো। সবাই গল্প গুজবে মেতে উঠলো। প্রথম দিকে রুয়াতও মেতে উঠলেও এখন রুয়াতের কেমন যেন লাগছে, চোখটা ঝিমিয়ে আসছে। সবাই গল্প করছে, অথচ তার অদ্ভুত রকম লাগছে নিজেকে। সাফায়েতের হাতটা টেনে রুয়াত তার কাঁধে মাথা রাখলো। সাফায়েত জিজ্ঞাসা করলো, খারাপ লাগছে? রুয়াত ওপর নিচ মাথা ঝাঁকালো। রুমে যাবে? হুম। সাফায়েত রুয়াতের বসা থেকে উঠিয়ে সবার উদ্দেশ্যে বলল, রুয়াতের ভালো লাগছে না, তোরা গল্প কর, আমি আসছি। সাদমান বলে উঠল, ব্রো, পরে কিন্তু এসো, এনেছি, খাবা না? সাফায়েত না বলে চলে গেল রুয়াতকে নিয়ে। রুমে এসে রুয়াতকে বিছানায় বসিয়ে দেয়। রুয়াতের শরীর কেমন যেন মনে হচ্ছে জ্বালা করছে, গরম লাগছে ভীষণ। বিরক্ত নিয়েই বলো, উফ, এত গরম কেন, ফ্যান ছাড়েন। সাফায়েত তাকালো ফ্যানের দিকে। ফ্যান তো চলছেই, আর আজ তো যথেষ্ট বাতাস বাহিরে, তবুও রুয়াত এত ঘামছে কেন? রুয়াতের সহ্য হচ্ছে না গরম। শাড়ির সেফটি পিন খুলতে গিয়ে আরেক জ্বালা অনুভব করলো, সেফটি পিন খুলতে পারছে না। রুয়াত মাথা ঝাঁকিয়ে সাফায়েতকে ডেকে বলো, সেফটি পিনটা খুলে দেন না, আমার গরম লাগতেছে, আমি শাড়ি খুলবো। সাফায়েত এগিয়ে আসলো, সেফটি পিনটা খুলে দিল। রুয়াত এক টানে শরীর থেকে শাড়িটা খুলে ফেললো। তারপর ব্লাউজের হুক খুলতে সাফায়েত বলে উঠল, ব্লাউজের হুক কেন খুলছো? রুয়াত রেগে গিয়ে বলল, দেখছেন না আমার গরম লাগছে, আমি ব্লাউজ খুলবো, একটু খুলে দিন না। ব্লাউজ খুলতে হবে না, ফ্যান তো ছাড়াই আছে। এত গরম কেন লাগছে তোমার? জানি না, শরীর চুলকাচ্ছে, জ্বলছে। তাহলে গোসল করে আসো, ভালো লাগবে। রুয়াত অসময়ে চলে গেল, দরজাটা বন্ধ করে গোসল করে নিল। গোসল শেষে জামা কাপড়ের জন্য পাশে তাকাতেই দেখে সে পোশাক নিয়েই আসেনি। রুয়াত দরজা খুলে সাফায়েতের কাছে জামা চাইল। সাফায়েত সোফায় বসেছিল। রুয়াতের কথাগুলো শুনে আলমারি থেকে এক সেট জামা কাপড় বের করে অসময়ের সামনে এসেই সাফায়েতের চোখ গেল আটকে রুয়াতের মাঝে। ভেজা শরীরের পরনে শুধু একটা পেটিকোট আর ইনার। সাফায়েত ঢোক গেল, দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে বাড়িয়ে দিল পোশাক। রুয়াত পোশাকটা নিয়েই দরজার ছিটকিনিটা না লাগিয়ে জাস্ট চাপিয়ে দিয়ে পোশাকটা বদলে নিল। তারপর ভেজা চুলেই বেরিয়ে আসলো। সাফায়েত এখনো একটা ঘোরের মধ্যে। রুয়াতকে ওই অবস্থায় দেখে মাথা ক্ষণিকের জন্য হ্যাং হয়ে গিয়েছিল। রুয়াত এলোমেলো পায়ে সোফার কাছে চলে গেল, যেখানে সাফায়েত ভাবুক হয়ে বসে আছে। সাফায়েতের কোলে বসে গলা জড়িয়ে ধরলো। ভেজা চুলের পানি সাফায়েতের মুখ শার্ট ভিজিয়ে দিচ্ছে। রুয়াত সাফায়েতের গলায় ছোট ছোট চুমু খেলো। সাফায়েত জোরে জোরে শ্বাস নিচ্ছে, কেমন যেন কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে সে। রুয়াত সাফায়েতের শার্টের বোতামটা একটা একটা করে খুলতে নিলে সাফায়েত বাধা দেয়। রুয়াত রাগী চোখে তাকায়। সাফায়েতের হাত ঝাড়া দিয়ে সরিয়ে আবারও গলা জড়িয়ে নেশালো গলায় বলল, আর কত অপেক্ষা করাবেন আমায়? আমার ভালো লাগছে না এত অপেক্ষা, কাছে নেন না কেন? সাফায়েত কি বলবে বুঝতে পারছে না। তার নিজের শরীরের অবস্থা তার কাছে ভালো লাগছে না। মেয়েটা তাকে নাজেহাল করেই ছাড়বে। তাই কথাটাকে এড়িয়ে গিয়ে বলল, এখন ভালো লাগছে? হুম। আমার ওই ড্রিঙ্কসটা না আরো খেতে ইচ্ছে করছে, এনে দিবেন? অনেক টেস্ট ওইটার। সাফায়েত ভুরু কুচকালো, কিসের ড্রিঙ্কস? ওই যে টেবিলের সামনে যেটা ছিল ওটা। তুমি কি মহুয়া খেয়েছো রুয়াত? বিস্ফোরিত হয়ে বলল সাফায়েত, জানি না ওটার নাম কি, এনে দিবেন আরেক বোতল? সাফায়েত মনে মনে সাদমানকে গালি দিতে ভুলল না, বেয়াদব ছেলে, ওটা টেবিলের উপরে রাখলো কখন? এই মেয়ে তো সারাটা রাত জ্বালিয়ে ছাড়বে সাফায়েতকে। এটা নেশার আরো বেড়ে যাবে, তখন কি করে সামলাবে সে?